কড়া নজর মাঠে ঘাটে রাজপথে। নমস্কার, কড়া নজরে আসন্ন লোকসভা নির্বাচন পর্ব 5-এ আপনাদের স্বাগত। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন আমাদের সংবিধানের ধর্মনিরপেক্ষতার বার্তাকে কি লঙ্ঘন করছে? সিএএ কি সংবিধান বিরোধী? এই জরুরি প্রশ্নগুলো আমাদের সামনে এসে পড়ছে, তাই আমরা এই বিষয়টার গভীরে ঢুকে আলোচনা করব। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বলছে যে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে এদেশে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেয়া যাবে। সিএএ তে কিন্তু শ্রীলঙ্কা, নেপাল বা তিব্বতের কথা বলা হচ্ছে না, যদিও এই তিনটি দেশই বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের মতনই আমাদের প্রতিবেশী দেশ। শুধু তাই না, ওই তিনটি দেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথাই বলা হচ্ছে। এই আইনে মুসলিম, ইহুদি এবং এরকম অন্যান্য যে ধর্ম বা সম্প্রদায়ের মানুষ আছে তাদের কথা কিন্তু বলা হচ্ছে না। অথচ এই যে না বলা সম্প্রদায়গুলোর মানুষও কিন্তু ভারতবর্ষে আছে। অনেকেই বলতে পারে মুসলিমদের জন্য আছে পাকিস্তান, ইহুদিদের জন্য আছে ইসরায়েল দেশ, তারা সেখানেই যাক না। কিন্তু কড়া নজর বলছে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য তিব্বত, খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ইংল্যান্ড, এরকম দেশ তো আছে, তাহলে তাদের কথা কেন এই আইনে বলা হলো না? আমাদের সংবিধানের আর্টিকেল 14 কি বলছে? বলছে যে ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে ভারতীয় ভূখণ্ডের মধ্যে আইনের সামনে কোনো ব্যক্তির সমতা বা আইনের সমান সুরক্ষা রাষ্ট্র অস্বীকার করবে না। আসলেই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ সংবিধান বিরোধী একটি আইন। আর্টিকেল 14 এর সম্পূর্ণ বিপরীতে এর অবস্থান। 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল যে ভারতের নাগরিকত্ব পেতে গেলে ভারতবর্ষে টানা 11 বছর থাকতে হবে। এছাড়াও বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকাটা বাধ্যতামূলক। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনে সেই 11 বছর সময়কালকে কমিয়ে 5 বছর করা হয়েছে। এখানেও পরস্পর বিরোধিতা রয়েছে। ধরা যাক যদি পার্সিদের ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হয় তাহলে কি হতে পারে? পার্সিরা পালিয়ে গেছিলেন ইরানে, ওখানে এখনো অনেক পার্সি থাকে। ধরা যাক কোনো পার্সি ব্যক্তি বা পার্সি পরিবার ধর্মীয় উৎপীড়নের কারণে ইরান থেকে ভারতবর্ষে চলে আসে, তাহলে তাকে নাগরিকত্ব পেতে টানা 11 বছর অপেক্ষা করতে হবে। আর ঠিক ওই কারণে যদি কোনো পার্সি ব্যক্তি বা পার্সি পরিবার আফগানিস্তান থেকে ভারতবর্ষে পালিয়ে আসে, তাহলে তার বা তাদের নাগরিকত্ব পেতে মাত্র 5 বছর অপেক্ষা করতে হবে। কড়া নজরের কাছে বিষয়টি খুবই অর্থহীন এবং অযৌক্তিক লেগেছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর কাট অফ পয়েন্ট মানে তার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বর। এর কারণটা কেউ বলতে পারবেন? কেউ পারবেন না, কারণ বিষয়টা খামখেয়ালিপনা। ধরা যাক ওই ধর্মীয় উৎপীড়নের কারণে কোনো ব্যক্তি বা কোনো পরিবার ওই তিনটি দেশ থেকে আমাদের ভারতবর্ষে 2015 সালের 1 জানুয়ারি আসে, তাহলে সে বা তারা নাগরিকত্ব পাবেন। কেন পাবেন? কারণ তারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে পৌঁছতে পারেননি ভারতবর্ষে। এই গোটা বিষয়টাকেই কড়া নজরের একেবারেই অযৌক্তিক এবং অকারণ মনে হয়েছে। এবার আমরা কেন্দ্রীয় সরকারের আরেকটি ভাওতা, মতুয়া সম্প্রদায়কে প্রতারণা করার আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মতুয়া সম্প্রদায়ের ভোটকে নিজেদের সমর্থনে রাখার জন্যই বা মতুয়া সম্প্রদায়কে খুশি করার জন্যই নাকি সিএএ লাগু করা হয়েছে। মতুয়ারা এসেছেন মূলত বাংলাদেশ থেকে। সিএএ অনুযায়ী নাগরিকত্ব পেতে গেলে ভারতের নাগরিকত্ব পাওয়ার দরখাস্তের সাথে 2 রকমের নথি পেশ করতে হবে। 1, 2014 সালের আগে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ। 2, ভারতে প্রবেশ এবং বসবাসের তারিখ সংক্রান্ত প্রমাণ। প্রথমটির প্রমাণ হিসেবে বাংলাদেশের সরকারি কোনো প্রতিষ্ঠানের দেয়া জন্মের বা শিক্ষাগত যোগ্যতার কোনো শংসাপত্র, কোনো সরকারি পরিচয়পত্র বা লাইসেন্স, জমির স্বত্বাধিকারের কোনো নথি বা ওই সংক্রান্ত কোনো প্রামাণ্য দলিল। আবেদনকারীর 3 পুরুষের মধ্যে কোনো এক পুরুষ যদি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে পারে তাহলেই সেটা গ্রাহ্য হবে। কিন্তু 1971 সাল থেকে 2014 সালের মধ্যে ভারতে প্রবেশ করার আগে আবেদনকারী বা তার পূর্বপুরুষ যে বাংলাদেশের নাগরিক ছিলেন তার প্রমাণ দিতেই হবে। দ্বিতীয়ত, ভারতে প্রবেশ এবং বসবাসের প্রমাণ। কারো যদি ভারতে আসার ভিসা বা রেসিডেন্স পারমিট থাকে সেটা নথি হিসেবে গ্রাহ্য হবে। এমনকি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ক্ষতি নেই, কারণ ধর্মে মুসলিম নন এমন ব্যক্তির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী
সেই ব্যক্তিকে বেআইনি অভিবাসী বলে গণ্য করা যাবে না। এছাড়া রেশন কার্ড, প্যান কার্ড, বিদ্যুৎ বিল, বীমা পলিসি, শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র, আদালতের দলিল ইত্যাদি যে কোনো সরকারি দলিল যাতে প্রমাণ হয় যে আবেদনকারী 2014 সালের আগে ভারতে এসেছেন এবং এখানে বসবাস করছেন সেটা গ্রাহ্য হবে। বিশেষভাবে লক্ষণীয় যে এই দলিলগুলোর তালিকায় ভারতীয় পাসপোর্ট বা ভারতের ভোটার কার্ডের কথা কিন্তু লেখা নেই, কারণ তা একমাত্র ভারতীয় নাগরিকদেরই প্রাপ্য, অন্য কোনো দেশের মানুষের নয়। নাগরিকত্ব সংশোধনী আইনে কিভাবে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে তার বিশদ আলোচনা আমরা এর আগের পর্বে করেছি, তাই এই পর্বে আমরা শুধু ত্রুটির জায়গাগুলো দেখব। প্রথম ত্রুটি আমরা দেখলাম যে সমস্ত কার্ডের কথা বলা হচ্ছে কিন্তু ভোটার কার্ড বা পাসপোর্টের কথা বলা হচ্ছে না। কেন বলা হচ্ছে না? কারণ আবারও বলছি, ওটা একমাত্র ভারতীয়দেরই প্রাপ্য, অন্য কোনো দেশের নয়। নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়ায় একটা বিষয়ের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়নি, ইচ্ছে করেই করা হয়নি। অনলাইনে এমন ব্যক্তি আবেদন করতে পারবেন যিনি বর্তমানে ভারতবর্ষের নাগরিক নন, অর্থাৎ যিনি বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিক। আবেদনের স্পষ্ট বিবৃতি দিয়ে আবেদনকারীকে বলতে হবে যে তিনি এখন অন্য দেশের নাগরিক এবং ভারতের নাগরিকত্ব পেলে তিনি তার বর্তমান অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করবেন। এর জন্য ভারত রাষ্ট্রের প্রতি তার আনুগত্যের শপথ বাক্য পাঠ করতে হবে। প্রক্রিয়ার এই পদ্ধতির পেছনের যুক্তিটা কিন্তু খুব সহজ। রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে পারবেন একমাত্র বিদেশি নাগরিক, যিনি ইতিমধ্যেই ভারতের নাগরিক হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন বা রাষ্ট্রীয় কোনো কার্যকলাপে নিযুক্ত থাকছেন। তিনি আর নতুন করে কেন নাগরিকত্বের আবেদন করতে যাবেন? ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের দ্বিদলীয় তত্ত্বের রাজনীতি পশ্চিমবাংলার মতুয়া জনগোষ্ঠী এবং অন্যান্য মানুষদের মধ্যে এই বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ইচ্ছে করেই প্রথম থেকে। বাংলাদেশ থেকে আসা মতুয়া জনগোষ্ঠীর যে সমস্যা সেটা বুঝতে আমাদের অসুবিধে হয় না। 1971 সাল থেকে অনেকগুলি রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে বাংলাদেশ গেছে, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাও হয়েছে। তার জেরে ওখানকার সংখ্যালঘু হিন্দুরা বিভিন্ন সময়ে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে চলে এসেছে। তাদের একটা বড় অংশ নমশূদ্র জাতির মানুষ এবং যাদের একটা বড় অংশ মতুয়া জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে আছে। তারা প্রধানত উত্তর 24 পরগনা এবং নদিয়ার বিভিন্ন গ্রাম এবং মফস্বলের বিভিন্ন জায়গায় বসবাস করে নিজেদের জীবিকা অর্জন করার চেষ্টা করছেন। লক্ষণীয়, তাদের অধিকাংশেরই এতদিনের মধ্যে ভারতীয় নাগরিকত্বের সমস্ত রকমের প্রামাণ্য দলিল পাওয়া হয়ে গেছে। শুধু রেশন কার্ড না, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কার্ডই তাদের কাছে আছে এবং তারা নিয়মিত ভারতের নির্বাচনগুলিতে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ তাদের প্রিয় দলকে ভোট দিয়েছেন। এমনকি উচ্চশিক্ষা বা কাজের জন্য বিদেশ যেতে হলে এরা পাসপোর্টও সংগ্রহ করে ফেলছেন। তবু এই জনগোষ্ঠীর একটা সন্দেহ হলো তাদের নাগরিকত্ব নিয়ে নাকি একটা সংশয় থেকেই গেছে। ভারতীয় নাগরিক হিসেবে তাদের যেটা প্রাপ্য সেরকম পরিষেবা তারা নাকি অনেক সময় পান না, উল্টে তাদের নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই কারণেই তাদের বেশিরভাগ মনে করে যে ভারতীয় নাগরিকত্বের একটি প্রামাণ্য দলিল তাদের অত্যন্ত প্রয়োজন। গত 5 বছর ধরে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতারা এই সম্প্রদায়কে বুঝিয়েছে যে সিএএ বলবৎ হলেই তাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের নেতারা একবারও তাদের বলেননি যাদের ভোটার কার্ড আছে, যারা ভারতবর্ষের নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা নতুন করে কোনো নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। কড়া নজর বুঝতে পারছে না ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কোন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মতুয়া জনগোষ্ঠী সহ ভারতের মানুষকে এরকম একটা ভাওতা দিল। তাহলে এই পর্বে আমরা আলোচনা করলাম সিএএ সংবিধান বিরোধী এবং ভোটারদের কাছে একটা চরম ভাওতা। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। সামনের পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং মনে রাখবেন, চকচক করলেই সোনা হয় না। কড়া নজরের পক্ষ থেকে আপনাদেরকে আগাম হোলির শুভেচ্ছা। আপনাদের জীবন রঙিন হয়ে উঠুক। আমাদের চ্যানেলটি আপনারা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাদের পাথেয়। নমস্কার, ধন্যবাদ।